দারন্দা চণ্ডীমাতা নাট্যনিকেতন অপেরা নির্দেশনায় অভিনয়ে সত্যনারায়ণ গুপ্ত ও নকুল কৃষ্ণ ভট্টাচার্য আর্থিক সহায়তায় ও উৎসাহ প্রদানে কার্তিক মাল মহাশয়, গোপাল কৃষ্ণ ভট্টাচার্য মহাশয় এবং দারন্দা গ্রামবাসী বৃন্দ, আলো ধ্বনি ও সুর রাধাকৃষ্ণ সাজঘর চৌহাট্টা বীরভূম, অলোক দাস, দারন্দা চণ্ডীমাতা নাট্যনিকেতন অপেরার সমস্ত প্রয়াত অভিনেতাগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং যাত্রাবধি দর্শক বৃন্দের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আমাদের যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ। যে সমস্ত পুরুষ চরিত্রে অভিনয় করেছেন সত্যবান নাই ডিএসপি শ্রী নকুল কৃষ্ণ ভট্টাচার্য, বিবেক ওই ছেলে বিশ্বহরিমাল, অসাধু ব্যবসায়ী শ্রী কাজল ভট্টাচার্য, কাঞ্চন ওই ভাই সন্তু বাউরি, বিপ্লব মুখার্জি সাংবাদিক উজ্জ্বল ভট্টাচার্য মানিকদা, বিপ্লব ওই ছোট ভাই গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, স্বরূপ সান্যাল ইনকাম ট্যাক্স অফিসার চন্দন চক্রবর্তী, রহমান ওস্তাদ সত্যনারায়ণ গুপ্ত, শের খান ওই পালিত ছেলে নরেশ চন্দ্র মাল, সেলিম ওই প্রতিবেশী যুবক কালীকৃষ্ণ ব্যানার্জি চাঁদ, আরাধন বিলদার প্রদীপ ভট্টাচার্য রিন্টু। যে সমস্ত অভিনেত্রী মহিলা চরিত্রে অভিনয় করেছেন রমা, বিপ্লবের স্ত্রী রীনা দাস, স্বর্ণালী বিপ্লবের বোন সোনা সরকার, শ্বেতা ভুজঙ্গের বোন কালী বিশ্বাস, ঝিমলি ফুলওয়ালি মুনমুন চক্রবর্তী। শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ। সাথীহারা শূন্য জীবন আকার করে আর পাপীর বিনাশে পুণ্যের সাজা। এ কেমন সভ্য সমাজ, এ কেমন সভ্য সমাজ, এ কেমন সভ্য সমাজ। বলছে এক্ষুনি তোর বাবা অফিস থেকে ঘুরে এসে বলবে কিনা কল্যাণী এখনো তুমি তোমার ছেলেকে নিয়ে এখনো তুমি বসে আছো। না বাবা না, সে কথা আমি কিছুতেই শুনতে পারবো না। তাই তুই ঘুমা তো, শোনা একটুখানি ঘুমা, এক্ষুনি তোর বাপি এসে বলবে ঘুম পা
এই খোকা বোমা আজকে আজকে আমাদের বিবাহ বার্ষিকীর দিন, এক্ষুনি হয়তো এসে সে চুপি চুপি বলবে, এই 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 ছাড়ো বলছি ছাড়ো, চোর কিন্তু অনেকক্ষণ আগে ধরা পড়ে গেছে। চোখ বন্ধ করো বলছি। কেন কেন? আরে বন্ধ করো। এই বন্ধ করলাম। এখন কোথায় ফেলবে? কে দেখে ফেলবে? আর দেখার মতো আছেই বাকি আমাদের বড় খোকা, সে তো হোস্টেলে আছে, তুমি তাকে হোস্টেলে রেখে এসেছো। আজ যদি আমার বড় খোকা আজকে বাড়িতে আনতাম না, তাহলে আমাদের এই বিবাহ বার্ষিকটা না সুন্দর করে সেলিব্রেট করা যেত। আমাদের বিবাহবার্ষিকী পার্টি এনজয় করা বড় খোকা বিবেকের বড় হওয়া স্বপ্ন অনেক অনেক বেশি জরুরি। আমাদের প্রথম সন্তান ওই বিবেক হলো আমাদের স্বপ্নের আকাশে উজ্জ্বল যুবতারা। তাই তো আমার স্বপ্ন পূরণ করতে কল্যাণী আমি ওকে আমার থেকে বড় পুলিশ অফিসার বানাবো। আর আমি আমার ওই ছোট ছেলে জীবনকে ডাক্তার করব, মস্ত বড় ডাক্তার। তারপর যখন আমাদের সমাজের নীতি রতন হয়ে উঠবে, তখন আমাদের এই হাসি খুশি ভরা সংসার একেবারে সুখের স্বর্গে পরিণত হবে। তার আগেই তোমার ওই সুখের স্বর্গটাকে আমি টুকরো করে ভক্তের স্রোতে ভাসিয়ে দেব। হ্যাঁ, আমি ভুজঙ্গ মানুষ, তবে আমি গোকরো কেউটের মতো ছবল মারি না, আমি অজগরের মতো আস্ত গিলে খায়। কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। না ইন্সপেক্টর, না, একটু নড়াচড়া করলে আর এই শিশু সন্তানকে আমি একেবারে গুলি করে ঝাঁঝরা করে দেব। কাল্লু রহমান, ওই ইন্সপেক্টরের পিস্তলটা কেড়ে নিয়ে ওকে বেঁধে ফেল। তোমার ওই ভুয়ো আদর্শের জন্যই না, তোমার এই শিশু সন্তানকে আমি একেবারে গুলি করে ঝাঁঝরা করে দেব। আগুন ইন্সপেক্টর, আগুন নয়, আমি তোমার সংসারে রক্তের হোলি খেলতে, রক্তের হোলি তোমারই চোখের সামনে। তুমি এত বড় জানোয়ার? না, তোমার এই সত্যবাদী যুধিষ্ঠির তার আদিত্য বড়াই করে আমার 20 কোটি টাকা মাল সিজ করেছে এবং আমার 5 জন কর্মচারীকে লকআপে আটকে রেখেছে। তারা যখন কাল আদালতে স্বীকার করে নেবে এই সমস্ত মালের একমাত্র মালিক এই ভুজঙ্গনাথ, আমার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে আদালতে নিয়ে যাবে, আর আদালতে আমার সাজা হবে। আর তুমি তৃপ্তির হাসি হাসবে, তাই না ইন্সপেক্টর সত্যবান রায়? তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। না 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 না, তোমার সিংহের সুন্দর স্ত্রীর আমি চোখ আজ হারণ। আমি হলাম প্রতিব্রতা স্ত্রী, তাই আমার এই সম্ভ্রান্ত নিয়ে ছিনিমিনি খেলার আগে আমার
ইন্সপেক্টর সত্যবান রায়ের সত্যকে খুন করে তার আদর্শকে পায়ে দোলে পিষে আজ থেকে শুরু করলো এই ভুজঙ্গনাগর জয় জয় রে কালো হুকুম মালিক এই ইন্সপেক্টরের বড় ছেলে কোথাকার কোন হোস্টেলে আছে সেটা তুই খোঁজ লাগা কারণ শত্রুর শেষ আর বিপদের রেশ রাখতে নেই আর রহমান তুই ছেলেটাকে খুন করে ওর বাপ মায়ের পাশে শুইয়ে দে আর তা না হলে ওই একদিন বড় হয়ে আমার চলার পথে কাঁটা হয়ে দাঁড়াবে কাঁটা আমি ভুজঙ্গ মানে তবে আমি গোখরকে উঠের মতো ছবল মারি না আমি অজগরের মতো আস্ত গিলে খাই उसके साथ तो क्या होगी? अरे बेटा कुछ कर देना क्या बेटा आया तो क्या होगी? ऑल बॉस करी है बहुत बड़ा करबे बहुत बड़ा गुंडा बना देने हमसे बड़ा गुंडा तुझे डर से सारे दुनिया शेर समझ के तुके श्याम कर मेरे बेटा से आज से तू ये रोमान उस्ताद का बेटा शेर खाना কি অসহ্য যন্ত্রণা মাথাটা যেন অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে তুমি কথা বলো তুমি চেয়ে দেখো কল্যাণী আমার কিচ্ছু হয়নি কল্যাণী আমার কিচ্ছু হয়নি আমি বেঁচে আছি ওঠো কল্যাণী ওঠো আজ আমাদের বিবাহ বার্ষিকী তুমি না উঠলে আমাদের এই বিবাহ বাসর কে সাজাবে কল্যাণী
प्यारा लगता रे। फूल लेबे बाबू? क्यों ना लेबे? कौन फूल तुम्हार पसंद है बाबू? फूल से भी ज्यादा पसंद है फूल आली। की बोल ले बाबू? आजा आजा मेरे पास आजा। तेरी फूल का माफी के चारे के लिए हम तोरा सुहाग करबे। चांद का रस्सी जैसा सरत का पर तोरा चुम्मा लगाबे। खबरदार ওতে পথে ফুল বিক্রি করি বলে ভেবো না এই ফুলবালি ছিমলির দেহটা এত সস্তা হয়ে গেছে। नहीं सस्ता কেন হবে? যৌবন কান্দার মধু ভরা মৌচাক ও মৌচাক তরকে আমি तू शेर खान को थप्पड़ मारा तो देख ये शेर का माफी तेरा যৌবন को चिबिए चिबिए खावे। শের খান আমি शेर खान आছি शेर खान। এই शेर खान का पर तू हाथ उठाइस छोकरी तो देख इसका अंजाम कैसा खतरनाक होगा। জয় তোমার আমার এত বড় সর্বনাশ তুমি করো না। আমায় তুমি ছেড়ে দাও। আমি মহা ভুল করেছি। আমায় তুমি ছেড়ে দাও। আমায় তুমি ছেড়ে দাও না। না বাঁচা বাঁচা। নমস্কার। আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রকাশ্য দিবালোকে জনপথে এক সমাজ বিরোধী কর্তৃক এক অসহায় নারীর লজ্জা হরণের অপচেষ্টা। अरे साला रिपोर्टर ভালো চাচ্ছে রিপোর্ট লেখা বন্ধ কর। রাস্তার একটা কুকুরের হুঙ্কারে এই রিপোর্টারের কলম কখনো বন্ধ হয় না। রিপোর্টার হ্যাঁ আমি রিপোর্টার। সভ্য সমাজের বুকে তোমরা অসভ্যতার যে কুৎসিত চিত্র এঁকে চলেছ আমি তার ছবি তুলব। আমার লজ্জা হরণের ছবি আপনি তুলেছেন তো রিপোর্টার বাবু? শুধু তোমার নয় বোন, শুধু তোমার নয়, তোমার মতো আরো অসংখ্য নারীর রিপোর্ট ছবি তোলা আছে আমার এই ক্যামেরায়। আমি এই ক্যামেরায় তুলেছি দাউদ শেখ বালিকার উপর 4 কামান্দ বসুর বলাৎকারের নগ্ন ছবি। আমি তুলেছি পঞ্চম শেখ বালিকার নগ্ন দেহের ছবি। और तेरा अगली छवि हमें तुल बने साला रिपोर्टर। कैमरा मुझे दे दो। ক্যামেরাটা তোমার আমি কিছুতেই দেবো না। ক্যামেরায় তোলা আছে তোমার মতো অসংখ্য বর্বর নগ্ন চিত্র। না अरे हट जा साला। রিপোর্টার বাবু तू साला बहुत छवि तुलेছি এখন আমি ছবি তুলবে। तेरा कौन का छवि? হাসছিস না জানোয়ার? তোর এই হাসি চিরকাল থাকবে না। তোর মহারাজ চোখে তুই যত অস্ত্র ঝরিয়েছিস তার শত শত গুণ অস্ত্র তোর চোখেও ঝরবে। और तू भी सुन ले छोकरी यही रास्ता के पर तेरे ये नंगा जौबन को हमें छिरे छिरे खावे। और तू भी सुन ले साला रिपोर्टर मेरा पहला रिपोर्टर में तेरा बहन का रेप और अगली रिपोर्टर विप्लव मुखर्जी का मौत। দেশের বেচারা জনগণ আর কতকাল তোমরা এমন নীরব হয়ে বর্বরতার সাক্ষী হয়ে থাকবে? তোমাদের চোখের সামনে অসভ্যতার নোংরা কেমিকিট আমার সত্যের নীরব সাক্ষী ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে চলে গেল। অথচ তোমরা কেউ একজনও প্রতিবাদ করবার জন্য এগিয়ে এলে না। এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি? এ কেমন সভ্য সমাজে আমরা রিপোর্টার বাবু মা বোনেদের লজ্জার মূল্য এই সমাজের মানুষ না দিলেও এখনো আইন আছে, আদালত আছে, শ্রবণ
আজকের এই লজ্জা হরণের মামলা দাখিল করতে আমরা ছুটে যাই আইনের অফিসে। মা গো, ভাবনা কেন, আমরা তোমার তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে যাই। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় ছাত্র তোমার ভয় নেই মা, আমরা জানি। मिट गईगा बल सुबासा हरे कृष्ण हरे राम धम्मारो मिट गईगा बल सुबासा हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम। हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम। हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम। বিপিন বাবুর কারণ সুধা মেঠাই জ্বালা মেঠাই ক্ষুধা মরা মানুষ বাঁচিয়ে চলে এ কি তোমার জাদু। ডিউটি ফাঁকি দিয়ে এখানে কি করছো বাবলন? আগে একটু গাজায় দম দিচ্ছিলাম হুজুর। ছি 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 সোয়ার কাঁচা দম। তোর জন্য দেখছি আমাদের মানে পুলিশদের মা নির্যাতন কিচ্ছু রইল। আগে হুজুর রাম খা হুইস্কি খা ব্রান্ডি খা তাও ঠিক আছে, চুল্লু খা তাও ঠিক আছে, তাই বলে গাঁজা গাঁজাকে এমন অবহেলা করবেন না। এ হলো বাবা হর হর মহাদেব ভোলানাথ
মনে হয়। গাঁজা খেলে নিজেকে রাজা রাজা মনে হয়। আগে হুজুর, তাহলে তাহলে দে দে তোর কলগেরা, আমি ওই একবার বম বম বলে দম দে রে। সে কি হুজুর, আমার এই এটো কল কেটে দম দিলে আপনার জাত যাবে না? আর আমি যে হুজুর মুচির ছেলে। স্বামী বিবেকানন্দ যে ছোটবেলায় সব জাতের উপর এনেছে, তাতে তাতে কি তার জাত গেছে? না না হুজুর, দে দে বলে দে হুজুর, হুজুর আগুনটা দিয়ে ভালো করে বসুন হুজুর, বসুন হুজুর, আস্তে হুজুর, আস্তে নামতে যাবে, উড়ে যাবে, আস্তে আস্তে ভালো করে দে না। আরে ভালো করে ধর না। এক টানে দে যেমন তেমন, দু টানে দে রুগী, তিন টানে দে রাজা রুজি, চার টানে দে সুখী। ধর না ধর, এই একটা নীতি যেমন তেমন, দুটা নীতি রুগী, তিনটা নীতি রাজা রুজি, চারটা নীতি রুজি। একটা নীতি যেমন তেমন, দুটা নীতি রুগী, তিনটা নীতি রাজা রুজির, চারটা নীতি সুখী। পাঁচটা নীতি মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটা নীতি আকাশেতে ভেসে থাকা যায়। খালি ভরি দেখাবো নাকি, খালি ভরি দেখাবো নাকি, ছটানের কি মহিমা, ব্রহ্মা বিষ্ণু কালে সব মন্থন হয়ে গেল, সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড, তাহা দেখে মহাদেবের তুল কালাম কাণ্ড বেঁচে গেল। খালি ঘড়ি দেখাবো নাকি, একটা নেতে কেমন ইদম দেওয়ালি আমার মাথার চোখে আমি সরষে ফুল দেখে এই বেটা বাবা, একটা হারার জায়গায় আমি চারটে হারা দেখছি। চারটে হারা মানে হুজুর? ওরে শুয়া, আমার সামনে এখন চারটে হারা দেখছি, কোনটা আসল আর কোনটা নগর কিছুই তো বুঝতে পারছি না রে বাবা। কি বলছেন হুজুর? চুপ বেটা মৃত্যু, গাঁজা খেলে রাজা রাজা মনে হয়। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা। তাই তো চারটে হারার মধ্যে কোনটা আর কোনটা নকল, নিশ্চয় নিশ্চয় এটাই হবে, এটাই হবে। দেখি এ তো হারা নয়, দারোগা বাবু, এ তো দেখছি মেয়ে ছেলে। আমার জীবনে সর্বনাশ হয়ে গেছে দারোগা বাবু,
পার হয়ে এই বেটা হারা আমাকে কি যেন খাইয়ে দিল, তাতে আমি একবারে দারোগা বাবু, আমার দয়া করে আমার কথাটা শুনুন দারোগা বাবু। না, আমি এখন কাউরে কোনো কথা শুনবো না। মদার গাজার নেশায় আমি এখন বেসামা। তাই আমি এখন ঘুমাবো। দারোগা বাবু, দয়া করে আমার একটিবার কথা শুনুন। ওই শেরখান নামে সমাজ বিরোধী গুন্ডা আমার নারীত্বকে অসম্মান করেছে। হ্যাঁ, কি করেছে? রাস্তার মাঝে আমার শাড়ির আঁচল ধরে টেনেছে। হ্যাঁ, মেয়ে ছেলের আঁচল ধরে টানে? তাও আবার হুজুরের লাগায়। এটা সাহস একবার ভাড়া। হ্যাঁ হুজুর, এটা গোষ্ঠী শুদ্ধকে আমি একবারে হাজতে পুরো। একদম হুজুর। বলো কে শেরখান? কোন শেরখান? এমএলএ ভুজঙ্গ নাগের পোষা গুন্ডা শেরখান। এমএলএ স্যারের লোক? হ্যাঁ, এমএলএ স্যারের লোক? হ্যাঁ, লিখুন। এমএলএ ভুজঙ্গ নাগের পোষা গুন্ডা শেরখান আজ প্রকাশ্য জনপথে এই ফুলওয়ালি ছিমলির শ্লীলতাহানি করেছে। আর এই অপকর্মে একমাত্র সাক্ষী হচ্ছে আমি, রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ হচ্ছে আমার এই দুটো চোখ। দুটো ফুটো হয়ে যাবে। শুধু চোখ দুটো ফুটো হয়ে যাবে না, এমএলএ স্যারের নামে রিপোর্ট লেখা দিলে তোমার বুকটাও ফুটো হয়ে তাই বলে আমি আমার অপমানের কোনো বিচার পাবো না। প্রমাণ? এমএলএ স্যারের লোকের এগেন্সে কোনো এফআইআর নেওয়া যাবে না। হবে মানে এমএলএ লোকগুলো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর না যাবে না এমন আইন কিন্তু কোনো সংবিধানে লেখা নেই। সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ও ছোট বাবু, নতুন পড়ছি। আমি সারা থানার বড় বাবু হয়ে ছোট বাবুকে স্যালুট করছি। এই পলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর হওয়ার আগে মনে মনে কল্পনার একটা জাল বুনেছিলাম। ভেবেছিলাম এইখানকার ইন্সপেক্টর ব্যক্তিত্ব আর তার আদর্শকে সামনে রেখে আমি আবার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখানে এসে দেখছি আমার আদর্শ আমাকে নিজেকেই গড়তে হবে। তোমার আদর্শ নিজেই করে দেবে মিস্টার নাগ। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গাছ কিনে নাই, যে আদর্শ এই শান্তিপ্রিয় মানুষের জনজীবনের অশান্তির বীজ বপন করে, সেই আদর্শকে আমি ঘৃণা করে। তাই নাকি? খুব যে বড় বড় কথা বলছে। তুমি কি জানো এটা এমএলএ ভুজঙ্গ নাগের নিজের হাতের গড়া পলাশডাঙ্গা। তাই ডাঙায় বাস করে বাঘের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে ছিঁড়ে যাবে হুজুর। একবার ভেবে দেখেছো? এই পলাশডাঙ্গাকে তো আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বিড়ালটাও এখানে বাঘ সেজে বসে আছে। তোমাকে বলছি, কি নাম তোমার? আগে হারাধন রবিদাস। বড়বাবু আদর করে হারু বা হারা বলেই ডাকেন। এই আপনি না হয় হারু বাদ দিয়ে হারা বলেই ডাকবেন। ওরা স্টেটমেন্ট জানিয়ে নাও। ঠিক আছে ছোটবাবু,
আসুন আসুন দিদিমণি, ওই ছোটবাবু যেটা বললেন সেটা দেবেন। আসুন আসুন। দাঁড়াও মিস্টার নাগ, দাঁড়াবার সময় নেই স্যার, দাঁড়াবার সময় নেই। এই কর্তব্যে রণক্ষেত্রে আজ আমি একা ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পেছনে ফেলে এই অন্যায় অবিচারের একদিন দুর্নীতিগ্রস্ত সমাজটাকে যেদিন সভ্য সমাজ রূপে করে তুলতে পারবো, সেই দিনই আমি বিশ্রাম নেব। মনে রেখো, আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে তোমার ট্যাঙ্কটা ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে লকআপে ঢুকিয়ে দেবো। কথাটা আমার মনে থাকবে স্যার। চলে কেমন তরপানটা দিলা, শালা ছোট মুখে বিগ বিগ টক, বাট ভয়ে ঠক ঠক পালিয়ে গেল। চমৎকার সান্ত্বনা স্যার, চমৎকার সান্ত্বনা। আপনি হচ্ছেন আইনের রক্ষক। আইন রক্ষার জন্য সরকার আপনাকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, আর সেই ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদের কণ্ঠনালী চেপে ধরে এরকম তৃপ্তির হাসি হাসছেন। চমৎকার অফিসার, চমৎকার। গেট আউট, আই সে গেট আউট, নইলে কাউন্টার অ্যাটাক, আই মিন গুলি করে দেবো। যাচ্ছি স্যার, যাচ্ছি। যে ব্যভিচারের রিপোর্ট আপনি আর জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আজ আমরা আইনের আদালতে চললাম। আর সংবাদপত্রের অফিসে গিয়ে আপনার নামে আমি রিপোর্ট সাজাবো। হ্যাঁ, যে রিপোর্টে লেখা থাকবে শের খানের বর্বরতার কাহিনী, এমএলএ ভুজঙ্গর আগের ইতিহাস, আর আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আইন বিক্রয়ের জঘন্য রিপোর্ট। আর সেই সব রিপোর্টের ফার্স্ট হেডলাইনটা হবে লাঞ্ছিতা ফুলের বিচার চাই, লাঞ্ছিতা ফুলের বিচার চাই। লাঞ্ছিত ফুলের বিচার চায়া ইডিয়েট রিপোর্টার বিপ্লব মুখার্জি তার লেখনের অস্ত্র দিয়ে এমএলএ ভুজঙ্গ নাগের উঁচু মাথাটাকে মাটিতে মেশাতে চাইছে, বাট নো, নেভার। তার আগে ওর লেখনের অস্ত্রটাকে আমি ভোতা করে দেব। আর এদিকে আসা নতুন ইনকাম ট্যাক্স অফিসার, সে যদি আমার সরল অঙ্কটা সরল ভাবে জানতে যায় তো ভালো, নইলে ওকে আমি বুঝিয়ে দেব আমি ভুজঙ্গ মানে তবে আমি কখনো কেটের মতো ছবল মারি না, আমি অজগরের মতো আস্ত লেখা। ওকে তুমি আমার হাতে ছেড়ে দাও দাদা শোনা, ওকে আমি ঠিক সাইজ করে দেব। আরে সে তো সুইট সিস্টার, তুই স্বরূপ সান্যালকে চিনিস না কি রে? হ্যাঁ দাদা শোনা, আমাদেরই কলেজে পড়তো একটা গাইয়া গো বেচা মার্কা ছেলে, আমার পিছনে ঘুর করতো, আমি ওকে পাত্তাই দিতাম না। একেই বলে ভাগ্য চক্র রে বোন, একেই বলে ভাগ্য চক্র। এই চক্র যে কখন কাকে উপরে উঠায়, কখন কাকে নিচে নামায়, কেউ তা বলতে পারে না রে বোন। এই আমার কথাই হয় না, একদিন সামান্য ছুরিখানা চালানো এই ভুজঙ্গনা কখনো ওই এমএলএর গদি পর্যন্ত পৌঁছাতে পারত রে বোন। কেন সে বৃষ্টির অতীতকে আবার নতুন করে তুলছো? ওটা আবার
ভুলে যাও। অতীতকে কখনো ভুলতে নেই রে বোন। অতীতকে যারা ভুলে যায় বর্তমান থেকে তাদের ধীরে ধীরে পতন ঘটে। তাই আমি বলছি বোন, অতীতকে কখনো ভুলে যাবি না। ঠিকই বলেছে দাদা শোনা। ওর সঙ্গে আমার সেই সেদিনের অতীতের কথাটা আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। এই যে সেদিকে কলেজ ছুটির পর আমি কলেজ থেকে বেরোচ্ছি, আর স্বরূপ আমাকে ডাকতে ডাকতে বলছে, প্লিজ সীতা, একটু দাঁড়াও, আমার কথা। যা শাট আপ। তোমার মতন একটা গাইয়া বেকারের সঙ্গে আমি প্রেম করবো, এই কথা তুমি ভাবলে কি করে স্বরূপ? আমাকে ভালোবাসার মতন কি আছে তোমার? আমার হৃদয় আছে, যে হৃদয় আমি জমিয়ে রেখেছি তোমার জন্য এক রাত ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে বাসা করা যায় না স্বরূপ, তার জন্য চাই অনেক অনেক টাকা। তুমি পাশে থাকলে আমি দিন রাত এক করে টাকা রোজগার করবো। সেটা কোটিপতি একমাত্র বোন এই সীতাকে ভালোবাসার যোগ্যতা যেদিন অর্জন করতে পারবি, সেদিন আমার সামনে এসে দাঁড়াবে, সেদিন আমি তোমাকে বুকে টেনে নিয়ে বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ। না হয় আজকের মতন চিরদিন আমি তোমাকে বলবো আই হেট ইউ স্বরূপ, আই হেট ইউ, আই হেট ইউ। তুমি তো আমার স্বপ্ন সেটা। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমি কাকার কাছে মানুষ হয়েছি। ভুল করেছে সিস্টার, তুই বড় ভুল করেছিস। সেদিন যদি তুই ওই স্বরূপের পাতে ফাঁদে পা দিতিস, তাহলে স্বরূপ আজ আমাকে এভাবে ফাঁদে ফেলতে পারতো না রে। তুমি এত চিন্তা করছে না। আরে সেদিন আমি স্বরূপের ফাঁদে পা দিইনি, তাতে কি হয়েছে? আজ আমি স্বরূপকে আমার ফাঁদে ফেলবো। তা যদি না করে ওকে আমি বুঝিয়ে দেব, আমি মানে সব মতো আমি অজগরের মতো আস্ত গিলে খাই। ওয়েট না বুঝে গিলতে গেলে অজগরকে পেট ফেটে মরতে হয় মিস্টার না। আসুন আসুন সান্নাল বাবু, এতক্ষণ আপনার কথাই আমরা আলোচনা করছিলাম। কি সৌভাগ্য আমার। দাদা শোনা, আপনি আগে করে কেন ওকে দূরে সরে দিচ্ছে দাদা শোনা? ও তো আমার খুব কাছের, আই মিন আমার বয়ফ্রেন্ড দাদা শোনা। হ্যালো স্বরূপ। নমস্কার। তুই বয়ফ্রেন্ড বলছিস মানে তোদের মধ্যে কি কোনো প্রেম ব্যাপারটা? হ্যাঁ দাদা শোনা, আমাদের তো কলেজ লাইফ থেকে প্রেম। আই মিন স্বরূপ আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। আরে ভালোবাসার জন্য কোনো যোগ্যতার দরকার হয় নাকি ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকলেই হলো। হৃদয়হীন নাকি হৃদয়ের মর্ম বোঝেছেন? যাকে আজে বাজে কথা বাদ দিয়ে এখন কাজের কথাই বলি। শুনুন মিস্টার না, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে বেআইনিভাবে 4,80,00,000 টাকা জমা পড়েছে। ওই যে আয়ের উৎস কি এবং আপনি কত টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন তার হিসাবটা যদি আমায় দেন তাহলে আমি খুশি হব। তোমাকে খুশি করাই তো আমার কর্তব্য রে ভাইয়া। তাই শুধু হিসেব নয়, হিসাবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে পৌঁছাতে হবে সেই সাজেশনটাও আমি দিয়ে দেব। দাদা শোনা, বাড়িটাও তুমি কি অফিস বানিয়ে ফেলবে নাকি? আরে আজ প্রথম স্বরূপ আমাদের বাড়িতে এসেছে, কোথায় একটু আদর আপ্যায়ন করবে তা নয় শুধু। সরি সিস্টার, আমি ভুলেই গেছিলাম যে স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হলে কি হবে? তোর বিশেষ আই মিন তোর মনের
অতিথি। তাই তোর এই মনের অতিথিকে তোর বেডরুমে নিয়ে গিয়ে বেশ ভালোভাবে এন্টারটেনমেন্ট করাবি রে সে। মিস্টার নাগ, শুনুন শুনুন, আমি এখানে এন্টারটেনমেন্ট বা এনজয়মেন্ট করতে আসিনি, আমি এসেছি অফিসিয়াল ভিজিট করতে। অফিসিয়াল ভিজিট নয় স্বরূপ, আজ আমি তোমাকে পার্সোনাল ভিজিট দেবো। এসো। হাতটা আমায় ছেড়ে দাও সেটা। ছাড়বার জন্য তো ধরেনি ডার্লিং। আমি তোমাকে বলেছিলাম না, যেদিন আমার ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারবে সেদিন আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ। আর তোমাদের মতো যে ধান্দাবাজ মেয়েরা মেকি ভালোবাসার নাটক করে তাদেরকে আমি এইভাবেই বলি, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। পলকে দেখাতে কিছু ভালোবাসাতে যার হাসি মনে গেলে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। পলকে দেখাতে কিছু ভালোবাসাতে যার হাসি মনে গেলে যায়, এমন শুধু তাকে পেতে চায়। কিছু ভালোবাসা নেই। স্বরূপ, কি ভেবেছো কি তুমি? তোমার ওই নিজের নোংরা যৌবনকে টোপ হিসাবে সাজিয়ে আমাকে তুমি স্বীকার করে নেবে? তোমাদের মতো নোংরা মেয়েরা ওই উলঙ্গ যৌবনকে পসরা সাজিয়ে ওই খদ্দেরের মনে জায়গা পাওয়া যায়, কিন্তু এই ভালোবাসার মানুষের মনে নয়। তুমি তো আমার ভালোবাসার মানুষ স্বরূপ। তুমি আমাকে একটি বার সুযোগ দাও স্বরূপ, আমি তোমাকে প্রমিস করছি আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে তোমার হৃদয় আমি কানাই কানাই ভরিয়ে দেবো স্বরূপ। তোমার ভালোবাসার আজ আমার কোনো প্রয়োজন নেই, কারণ অন্য একজনের ভালোবাসায় আমার এই সুন্দর হৃদয়টা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। কে সেই ভাগ্যবতী? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী। আর খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। স্বরূপ, চলি। স্বরূপ, নো নেভার। তুমি শুধু আমার স্বরূপ, আমি ছাড়া তোমাকে আর কেউ পেতে পারে না স্বরূপ, কেউ না, কেউ না। কি ব্যাপার সেটা? তুই এখনো স্বরূপকে তোর বেডরুমে নিয়ে যাসনি? আমি হেরে গেছি দাদা শোনা, আমি হেরে গেছি সামান্য একটা মেয়ের কাছে। আজ আমি হেরে গেছি দাদা শোনা। কাঁদছিস কেন রে বোন? আর তুই কার কাছে হেরে গেছিস? ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালীর কাছে, যার জন্য স্বরূপ আজ আমাকে নেকলেস করে চলে গেছে দাদা শোনা। সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন? দাদা শোনা, তুমি এমন একটা কিছু করো যার ফলে ওই মেয়েটা আর অহংকারী স্বরূপ স্বর্ণালীকে শাস্তি করা যায়, কারণ এই অপমানের কথা আমি কিছুতেই ভুলবো না দাদা শোনা, কিছুতেই না। ভুলিনি সিস্টার, আমি ভুলিনি। ওই অহংকারী, হ্যাঁ ওই রিপোর্টার বিপ্লব মুখার্জি তার লেখনির ভোতা অস্ত্র দিয়ে এই এমএলএ ভুজঙ্গ নাগের উঁচু মাথাটাকে মাটিতে মেশাতে চাইছে। আর ওই অহংকারী ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল আমার গোপন ফাইলগুলোকে রিওপেন করতে শুরু করেছে।
অদ্ভুত ভাবে তাদের একটাই দুর্বল জায়গা, ওই সরকার। আমি ওদের দুর্বল জায়গায় আঘাত করব না, আমি একেবারে এক ঢিলে তিনটে পাখি শিকার ধরে নেব। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি ভুজঙ্গ নাগ বলছি। আমার 5টা লরির মাল লুট করে নিয়ে লরিগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে, গুলি করে মারবো। শুয়ারের বাচ্চাদের জ্যান্ত চামড়া আমি তুলে নেবো। কিন্তু কে शक्तिमान शक्तिमान? जी हाँ साहब, वो साला शक्तिमान धोनी का दुश्मन थे जी। जहाँ जितना गोडाउन আছে सब लूट के लिए गरीब के पास बिली करছে और जुलुम करने वालों को पिटाई করছে। আমি দেখতে চাই ওই শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম শের খান, 7 দিনের মধ্যে ওই শক্তিমানকে আমার কাছে এনে হাজির করবে। नहीं, मेरा बेटा शेर बिना कीमत में कहीं भी कम पर हक नहीं डालेगा। कीमत? हाँ मालिक, हिसाब के बाद मेरा बेटा शेर कोई भी काम करवे ना। अगर कोई नया काम है तो उसका बख्शीश कुछ ज्यादा होना चाहिए। বাকিটা কাজ হয়ে গেলে পেয়ে যাবি রহমান। ठीक है, কিন্তু মনে রাখিস রহমান, 7 দিনের মধ্যে শক্তিমানকে না পেলে साहब रहमान का बेटा शेर खान कभी रुपया वापस करे ना। आप सोचिए आपका काम पूरा हो गया। शाबाश बेटा, शाबाश। इसके साथ और एक तोड़फा करिए लीड मालिक। शोर की बच्चा रिपोर्टर अपना नामे उल्टा सीधा रिपोर्ट लिखिया। आप चाहे तो मेरा बेटा शेर उसका मटका না রহমান ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির সমস্ত রিপোর্টের যোগ্য জবাব দেওয়ার ছক আমার কষা হয়ে আছে। ठीक है मालिक, वो तो ठीक है। बेटा शेर जी पिताजी, 7 दिन के अंदर सारी दुनिया ढूंढ के उस शक्तिमान को यहाँ हाजिर करना चाहिए, समझे? याद रखना बेटा, तो ये शेर का बेटा शेर আছে, शेर का बाप और गाँव एक ही होता है रे बेटा, एक ही होता है। शेर का बाप और गाँव एक ही होता है। याद रहेगा पिताजी। इसके साथ वो साली फूलवाली को हम ही छोड़वे ना। वो साली हमारे नामे झूठा इल्जाम लगे थे। उसी के साथ खाना पीना का खिला करवे। আর আগেই দুটো আমি লকাপে নিয়ে গিয়ে তোর হাত পা ভেঙে তোর রেলা আমি গুছিয়ে দেবো রে আজকাল। রেলা ভুলে যাস না কাঞ্চন, আমার সুপারিশেই কিন্তু তোর চাকরিটা হয়েছে। মানুষের মাগলিং চোরাচালানের এই ব্যবসা করে এই দুর্নীতিগ্রস্ত সমাজটাকে তুমি একদম নরক বানাতে চলেছো। তাই তোমার সাহসী হয়ে এই শের খান দিনে দুপুরে পথে ঘাটে নারী সম্মানহানি করতে উদ্যত হয়। এই কাঞ্চন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে কি সত্যি? শের খানকে আমি অ্যারেস্ট করলাম। अपने शेर को बंदी बनाते थे। अपना क्या हमें শের খান, আর একটা কথা বললে তোর মাথাটা আমি ছাতু করে দেবো রে। চল চল বলছে। इसका अंजाम
তেমনি আমিও এই এলাকার সাব ইন্সপেক্টর। একটা ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেক বেশি সেটা প্রমাণ করতে এক্ষুনি তোকে আমি থানায় নিয়ে চললাম। একজন ইন্সপেক্টরের ক্ষমতা যে আরো অনেক বেশি, এই কথা কিন্তু তোমাকে মানতেই হবে মিস্টার না। ওকে ছেড়ে দাও। আরে মিস্টার রায়, যথা সময়ে আমি এসে হাজির না হলে আপনারা মাইরি একেবারে রাম ভাষা তো বলেন স্যার, যদি কিছু খরচা করেন তো এ শালাকে এখানেই ফিনিশ করে দেবো। না 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 মিস্টার রায়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমি নিজেই খাল কেটে কুমির ডেকে এনেছি, নইলে ও নিজের ভাই হয়ে ওঠে না। একই মায়ের পেটে সন্তান, এমন এমন শের আর শিয়াল ভয় কি করে? মিস্টার রায়, ও আমার সৎ মায়ের ছেলে। তাই बोलूं। अपना भाई को थोड़ा संभाल के रखिए साहब, उसका हाथ तोड़ के उसे एक गला के पर लुटके देंगे। शेर खान, ये शेर खान शेर है, जीना है तो वैसे शेर का माफी क्योंगे कुत्ते के तरह में। কি হলো মিস্টার না, রাগ ড্রাইভার কমেছে? ছি 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 স্যার, আজকে আমার বড্ড লজ্জা হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার, যে আইনের আউটফিট আপনি গায়ে পরে এই সভ্য সমাজটাকে একটা অসভ্য সমাজ তৈরি করেছো। ছি স্যার, ছি ছি ছি। আমি মানুষের শত্রু, আমি আইনের শত্রু, আপনি এই সমাজের শত্রু। এই পোশাকটা পরার কোনো যোগ্যতাই আপনার নেই। ছি ছি স্যার, ছি। আরে ভাই, ক জায়গায় কটা যোগ্য লোক আছে তুই বলতে পারো? আমার যদি যোগ্যতা থাকতো তাহলে 5 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরিটা কি আমাকে হতো? আমার যা হাই আর যা কোয়ালিটি, থানার বড় বাবু হওয়া তো দূরের কথা, একটা হাবিলদারও হওয়ার যোগ্যতা আছে কিনা সন্দেহ। মিস্টার রায়, আপনি ভাববেন না স্যার, এই এই আপনার কথায় ধরুন না স্যার, আপনি কি এমএলএ হওয়ার যোগ্য? আপনার যা কোয়ালিটি, তাতে ওই সুরিখানাতে মাল বেচাই মানায় স্যার। সরি স্যার, তবে আপনি ভাববেন না স্যার, যে চালবাজি করে আপনার চাল লুট করেছে তার গোষ্ঠী সূত্র আমি আপনার কাছে হাজির করব। বলুন স্যার, কে আপনার চাল লুট করেছে? শক্তিমান। মিস্টার রায়, বলে মাটিতে বসে পড়লেন কেন? আরে মিস্টার রায়, আপনি পুলিশ অফিসার হয়ে এই কথা বলতাম না, লজ্জা করছে না? আরে দূর মশাই, আমি কি আর তেমন পুলিশ নাকি? আমি ঘুষ দিয়ে চাকরি পাওয়া, ঘুষ খেয়ে পেট মোটা করা, পেট ভরানো পুলিশ। মিস্টার রায়, কি মুশকিল? আরে 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 মিস্টার রায়, আপনি এমন করছেন কেন? রাস্তায় যদি যা শক্তিমান আমাকে পেয়ে যায়, আমাকে কাউকে আমার সঙ্গে বডিগার্ড করে পাঠান, আমি বাড়ি যাবো।
এই জন্যই সবাই আপনাকে হিজড়ে পুলিশ অফিসার বলে। আপনারাই তো আমাদের হিজড়ে পুলিশ অফিসার বানিয়ে রেখেছেন স্যার। আপনারা মানে নেতারা সাথে ঢোল বাজিয়ে আমাদের দিকে টাকার বান্ডিল বলছে, আর আমরা সেই ঢোলের তালে পা মিলিয়ে টাকার তালি বাজিয়ে বলছি কি হলো গো, কি হলো? আর জনগণ বলছে বাস গেল, আমি বাড়ি যাবো। কালিয়া রহমান এই ইন্সপেক্টরকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ স্যার। আমি বাড়ি যাবো। দেখিস বাবা, দেখিস বাবা, সত্যি বাড়ি যাবো, আমার সামনে না আসে। আমি বাড়ি যাবো। খাবো না, আজ আমি কোনো খাবারই মুখে তুলব। ও মা, সে আবার কি কথা? সকাল থেকে হাত পায়ে কত কিছু রান্না করলাম। কত কিছু রান্না মানে? বৌদি, তুমি কি রান্না করেছো বলো তো? তুমি যাই রান্না করো না কেন, আমি কিছুতেই কিন্তু খাবো না বলে দিচ্ছি। কত কিছু আমি রান্না করলাম। সে আর বলিস না রে বোন, সে এক এলাহি ব্যাপার। 7 রকমের তরকারি, পায়েস, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, তারপর আবার মাংসের ঝোল, সে এক এলাহি ব্যাপার। যাই বলিস না কেন দাদা, আমি কিন্তু কিছুই খাবো না। আর সকাল থেকে বাজার করতে করতে একদম হিমশিম খেয়ে গেছি। বড় যদি বলে কিছু মুখে তুলবো না, তাহলে আমার মনে কত কষ্ট হয় বলো তো। মনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই গো বৌদি, কোনো লাভ নেই। আরে ও খাক না খাক তাতে আমাদের কি যায় আসে? এ তুমি কি বলছো ঠাকুরপো? যার জন্মদিন সে কিছু খাবে না, অথচ তোমরা? আরে যার জন্মদিন ওটা তো উপলক্ষ মাত্র, আর আসল উপলক্ষ হচ্ছে বৌদি আমরা সকলে মিলে আজকে চব্য করে খাওয়ার একটা সুযোগ পেয়ে গেলাম। সে তুই যাই বলিস না কেন দাদা, আজ আমি কোনো খাবারই খাবো না। ছি বলছি, ছি 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 বলছি, আজকে এমন দিনে কখনো এমন করতে নেই বল। আজ তোর জন্মদিন না, তুই যদি রাগ করে বসে থাকিস তাহলে যে আমাদের ভালো লাগবে না রে বোন। ভালো কি আমারও লাগে দাদা, আজ আমার এই জন্মদিনে একা একা মন মরা হয়ে থাকতে কি আমার ভালো লাগে? এই স্বর্ণালীর জীবনে সব থেকে কাছের মানুষ যেমন তোমরা, তেমন সব থেকে আমার জন্য হচ্ছে তার বড়দা। আর সেই বড়দাই যদি এই জন্মদিনে উপস্থিত না থাকে তাহলে আমি কেমন করে আনন্দ করবো বলো তো বৌদি? এই কথা। হাসবে না, তুমি একদম হাসবে না বলে দিচ্ছি। কার উপর অভিমান করে বসে আছিস রে পাগলি? যার তোর চিন্তায়, যার চোখের পাতায় ঘুম নেই, তোর এই জন্মদিনকে সুন্দর করে সাজানোর জন্য যে নিজের হাতে ভক্ত তৈরি করে সারাদিন বাজার করতে ব্যস্ত, তার উপর রাগ করে বসে আছিস রে বোন। আর তোর এই জন্মদিনের কথা ভেবে তোর বরটা কথা কোনো কাজ দিয়ে চাইনি রে বউ। তো সে গেছে তোর জন্য একটা সুন্দর দিকে শাড়ি আনতে। শুধু শাড়ি আনতে যায়নি, তোর জন্য কি করতে গেছে জানিস? তোর সব থেকে কাছের মনের মানুষটা সেই পল্লবকে নিমন্ত্রণ করতে গেছে রে পাগলি, নিমন্ত্রণ করতে গেছে। এই স্বর্ণালী, আমি এবার আসি ভাই।
ওই যে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণটা সেরে আসি, এসে যদি মানুষটা দেখে যে এখনো আমার নিমন্ত্রণ সারা হয়নি, তাহলে কিন্তু বকাবকি শুরু করে দেবে। আমি চাই, কেমন বৌদি, আমার মনের মানুষকে তোদের নিমন্ত্রণ না করলেই চলতো রে ছোটদা, কারণ তার নিমন্ত্রণ আমি অনেক আগেই সেরে ফেলেছি। সেই দিনে সেই সুন্দর দিনটার কথা আজও আমার স্বপ্নের মতন মনে পড়ে। সেই দীঘা সমুদ্র সৈকতে ঝাউবনে লুকোচুরি খেলতে খেলতে আমি ইচ্ছে করে লুকিয়ে পড়েছিলাম, আর স্বরূপ আমাকে পাগলের মতন খুঁজতে খুঁজতে বলেছিল, স্বর্ণালী, স্বর্ণালী তুমি কোথায়? লুকোচুরি খেলতে খেলতে তুমি তুমি কোথায় হারিয়ে গেলে স্বর্ণালী? স্বর্ণালী, স্বর্ণালী! ভগবান, আমি এত ডেকেও কেন স্বর্ণালী সাড়া পাচ্ছি না? তবে কি ওই সাগরের উতাল ঢেউর মাঝে পড়ে গিয়ে? না না না, আমার স্বর্ণালী কিছু হয়নি। আমিও তাহলে ওই সাগর ঢেউর মধ্যে উঠা পড়ে গিয়ে। তুমি কি করছিলে স্বরূপ? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম স্বর্ণালী। না গো না, তোমার ছেড়ে আমি স্বর্গেও যাব না, কারণ তুমি পাশে থাকলে সেটাই আমার কাছে স্বর্গ। স্বর্ণালী, তাই তো তোমার হাত ধরে আমি যেতে চাই সেই স্বর্গে, আর বলতে চাই, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। স্বরূপ শুধু আমার মনের অতিথি নয়, সে আমার ভালোবাসার ফোঁটা প্রেমের পারিজাত। তাই তো আজ জীবন আমি তাকে আমার বুকে জড়িয়ে ধরে। তার আগে আমি তোমার যৌবনের মধু খেয়ে আমি আমার কামনার কলসিটা কানায় কানায় ভরিয়ে নেব। আমি এখানকার এলে ভুজঙ্গনাথ, মানে আমি গোকুরকের মতো বল মারি না, আমি অজগরের মতো গেলে। এখানে কেন এসেছেন? কি চাই আপনার? তোমার যৌবনে মৌবনে মধুকর হয়ে একটু খেলা খেলা। ভদ্রলোক, একজন বয়োজ্যেষ্ঠ লোক হয়ে এই ধরনের কথা বলতে আপনার লজ্জা করে না? চুপ কর শয়তানে। তোর আদর্শবান দাদা
ওই লেখনের কথা অস্ত্র দিয়ে আমার এই উঁচু মাথাটাকে মাটিতে মিশাতে চেয়েছে। তাই তো আমি তোর ইজ্জত নিয়ে আমি রিপোর্টার বিপ্লব মুখার্জি, আজ তোমার জন্য একটা নতুন রিপোর্ট তৈরি করে দিলাম। কাল তোমার সংবাদপত্রে প্রথম পাতায় ফার্স্ট হেডলাইন হবে তোমার বোনের বলাৎকারের রিপোর্ট। বলাৎকারের রিপোর্ট। এই স্বর্ণালী, তোর উপরে তো অত্যাচার হলো, তার জন্য একমাত্র দায়ে তোর প্রেমের নাগর ওই সরু। তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। হারাম জানে এতক্ষণ তোর উপরে যা কিছু করলো তার জন্য একমাত্র এর বাইরে একটা আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। আমি ভুজঙ্গ মানে তবে আমি গোকরো কেউটের মতো সবল পারি না। আমি অজগরের মতো হাস্য গিলে খাই। তুমি আমার জীবনে কি নিষ্ঠুর খেলা খেললে ঠাকুর? এই কলঙ্ক আমি কেমন করে ঢাকবো? এই লজ্জা আমি কেমন করে বলবো? কেমন করে আমি স্বরূপকে বলবো? দূর থেকে কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এই নয় সোনালি, তোমার জন্মদিনে যাওয়া আমার এই ছোট্ট উপহার। না না তুমি আমাকে ছুঁয়ো না, আমাকে তুমি ছুঁয়ো না স্বরূপ। এ কি স্বর্ণালী, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর যেন কেমন অস্বাভাবিক। তুমি কি অসুস্থ স্বর্ণালী? না আমি সুস্থই আছি। তুমি শুধু এখান থেকে চলে যাও স্বরূপ। কিন্তু কেন স্বর্ণালী? তুমি তো নিজেই আমাকে তোমার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছো। তাহলে আমার এই উপহার গ্রহণ না করে আমাকে চলে যেতে বলছো কেন স্বর্ণালী? জানি না স্বরূপ, আমি কিচ্ছু জানি না। আমি শুধু তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, এখান থেকে তুমি চলে যাও স্বর্ণালী। এখান থেকে তুমি চলে যাও, তা নাহলে এক্ষুনি আমার দাদা এসে বলবে। স্বর্ণালী দেখ তো এই শাড়িটা কেমন হয়েছে। দাদা তুই এরকম থমকে দাঁড়িয়ে গেলি কেন? তোর চোখে জল কি হলো? বল আমায় বল, কি হলো তোর? দাদা
কাছে আয় বন্ধু, কাছে আয়। এই কলঙ্কিনী অপবিত্র দেহটাকে তুমি আর ছুঁয়ো না দাদা, তুমি আর ছুঁয়ো না। স্বর্ণালী, এক জানোয়ারের লালসার ক্ষুধার তামায় আমার নারীত্ব আজ খুন হয়েছে দাদা। তাই তো তোমাদের বোন স্বর্ণালী আজ কলঙ্কিনী দাস। না স্বর্ণালী না, তুমি মিথ্যে কথা বলছো স্বর্ণালী, তুমি মিথ্যে কথা বলছো। আমার ভালোবাসা থেকে তুমি মুক্তি পেতে তুমি নাটক করছো স্বর্ণালী, তুমি নাটক করছো। এ মিথ্যে, এ মিথ্যে, আমি মানি না, আমি মানি না, এ মিথ্যে, মিথ্যে। তুই বল, বল স্বর্ণালী, বল। স্বর্ণালী বল, স্বর্ণালী বল, তোর বল, বল, বল স্বর্ণালী বল। দেখছো না কথা শুনে মানুষটা যেন কেমন বোবা হয়ে গেছে। ওই মানুষটা দেখেছি একটি বার তুই তাকিয়ে বললাম বোন যা বলেছিস সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। সত্যি সত্যি সত্যি। আধুনিক শিক্ষিত বিবেকহীন জনগণ আর কতকাল তোমরা এমন নীরব দর্শক হয়ে নীরবতার শ্মশানে এরকম ভাবে পড়ে থাকবে? এই স্বর্ণালী যদি আমার বোন না হয়ে তোমাদেরই কারো বোন হতো, তাহলে তোমরা কি এরকম ভাবে নীরবতার শ্মশানে পড়ে থাকতে পারতে? বলো, তোমরাই বলো, এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি, এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি, তোমরাই বলো। তুমি এবার একটুখানি শান্ত হও। বলো 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 স্বর্ণালী বলো, কে সেই জানোয়ার? আমি তার বুকে রক্ত দিয়ে তোমার সমস্ত কলঙ্কের কালি আমি ধুয়ে দেবো স্বর্ণালী। বলো বলো কে সেই জানোয়ার? বল স্বর্ণালী বল, বল বল, কি তোর বড় সর্বনাশ? বল স্বর্ণালী, কে তুই এত বড় সর্বনাশ করেছে তুই বল। এই হারামজাদে, তোর উপর এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী তোর প্রেমিক স্বরূপ। এর বাইরে যদি একটা সত্যি কথা বলেছিস তো তোর দাদা বৌদিকে আমি গুলি করে। বলো 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 স্বর্ণালী বলো, চুপ করে থেকো না স্বর্ণালী বলো। বল বোন বল, তুই চুপ করে থাকিস না, বল বল, কে তোর সর্বনাশ করেছে? বল বল না বল, কোন শয়তান সে? স্বর্ণালী বলো স্বর্ণালী, তুই বল বল। স্বর্ণালী না না, আমি স্বর্ণালী তুমি আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমাকে চুপ করো স্বর্ণালী, তুমি চুপ করো। তোমার মিথ্যের ভারে ভারে আমার সত্যের পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে স্বর্ণালী, বাতাস স্তব্ধ হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে ভালোবাসার মধুর সম্পর্ক। এই কাজ তুমি কেন করলে ভাই?
আমরা তো তোমাদের যে সম্পর্কটাকে মেনে নিয়েছিলাম এবং বিয়ে দেওয়ার জন্য তো আমরা স্থির করেছিলাম, কিন্তু কেন তুমি এত বড় সর্বনাশ তুমি করতে পার? আপনারা বিশ্বাস করুন বৌদি, আপনারা বিশ্বাস করুন, এ কাজ আমি করিনি বৌদি, এ কাজ আমি করিনি। আমি তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি কি তার কোনো ক্ষতি করতে পারি? চুপ কর, তার কি কোনো চুপ কর। মিথ্যে ভালোবাসা দোহাই দিয়ে এখন তুই সাধু সাজতে চাইছিস না রে শয়তান? না, আমার বোনের সর্বনাশ করে তুই রেহাই পাবি না। তোকে আজ আমি ওকে তুমি যেতে দাও দাদা। না, আমি মেরে শেষ করে ফেলবো। আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই দিন দাদা, তাই দিন, আমাকে পুলিশের হাতে দিন। স্বর্ণালী, তুমি নীরব কেন? যে তোমার এই নারীত্বকে কলঙ্কিত করেছে তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও। স্বর্ণালী, তুমি এই লম্পট জানোয়ার তুমি ঠিকই করেছো স্বর্ণালী। যে তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিল তার তো এরকমই শাস্তি হওয়া উচিত। যাচ্ছি দাদা, যাচ্ছি। আজ আমি কোনো প্রতিবাদ করব না। আমি আমার এই দুর্ভাগ্যের কাছে জানাবো না কোনো অভিযোগ। স্বর্ণালী, কেউ না জানলেও তুমি তো জানো আমি কতটা অপরাধী। সেই অপরাধের সাজা দিতে আমি আইনের কাঠগড়ায় চললাম। তোমার বুক ভরা ভালোবাসা হোক আমার চলার পথে পথে, তোমার অভিশাপ হোক আমার জীবনের, তোমার পুরস্কার হোক আমার ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কত নীল কত ধরে গো, মালাতে মাঝে মাঝে কাটা জেগে রইতো, শেষ আমার হবে তো দেখা, দেখায় শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বুঝাতে পারি না আজও হয়তো, কি দেখায় শেষ দেখা নয় তো। যাবার বেলায় কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত নীল কত মেঘ ধরে গো, স্বপ্নের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রইতো,
কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি না আজও হয়তো দেখাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি স্বর্ণালী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কুমারী স্বর্ণালী মুখার্জির পর পাশবিক বলাৎকার করার অপরাধে আসামি সদর স্যান্ডেলকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুসারে ৫ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল।